নমস্কার, চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওটা আমার মনে হয় খুব একটা লার্নিং সেশন হতে পারে। এই ভিডিওটাকে আপনারা পুরো দেখুন। আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3টে মোস্ট কমন মিস্টেক অফ ইনভেস্টর। আমাদের বিশেষ করে যারা রিটেল ইনভেস্টর আছে, যারা আমাদের মতো আমরা যারা রিটেল ইনভেস্টর, তাদের সব মোস্ট কমন 3টা মিস্টেক। একটা শেয়ার মার্কেটের একটা পরিসংখ্যান আছে, জানেন, যত ইনভেস্টর আছে আমাদের ইন্ডিয়াতে শেয়ার মার্কেটে, তার মাত্র 10-15% ইনভেস্টারই আছে যারা ননস্টপ রেগুলার দিনের পর দিন শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করে যাচ্ছে। বাকি যে 85% ইনভেস্টার আছে, 85% ইনভেস্টার কিন্তু এরা কেউ শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে পারে না, মানে শেয়ার মার্কেটকে নিজের কেরিয়ার বানাতে পারে না। এই 85% ইনভেস্টার আছে, এরা সবসময় লস করেই মার্কেট ছেড়ে দেয়। তো বুঝতে পারছেন ব্যাপারটা কি, যে 15% ইনভেস্টার আছে এরা দীর্ঘদিন থেকে শেয়ার মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করেই যাচ্ছে, পয়সা কামিয়েই যাচ্ছে। আর বাকি যে 85% ইনভেস্টার আছে এরা কিন্তু মিউজিক্যাল চেয়ারের মতো, মানে এই 85% ইনভেস্টার প্রতি 6 মাস পর পর, প্রতি এক বছর পর পর শুধু চেঞ্জ হতে থাকে। এরা কই মার্কেটে খুব বেশি দিন টিকতে পারে না শেয়ার মার্কেটে। তার কারণ কি? অবশ্যই তার কারণ আছে, কিছু মিস্টেক আছে। আজকে আমি যেটা আলোচনা করব যে মোস্ট কমন 3টে মিস্টেক, যার কারণে কি হয়, বেশিরভাগ ইনভেস্টাররা দেখবেন শেয়ার মার্কেটে খুব বেশি লম্বা টিকতে পারে না। যদিও বা কেউ টিকে যায় 2 বছর 3 বছর, তবুও তারা শেয়ার মার্কেট থেকে কিন্তু কোনো ওয়েলথ জেনারেট করতে পারে না, মানে কিছু ইনকাম করতে পারে না। আজকে আমরা এই 3টে মিস্টেক নিয়ে আলোচনা করব। প্রথম মিস্টেকটা দেখুন, সব থেকে বড় মিস্টেক হচ্ছে সিলেকশন অফ স্টক। আমি প্রচুর ইনভেস্টার আমি পোর্টফোলিও দেখেছি, বা আমার অনেক বন্ধু বান্ধবও আছে, আমার সাথে ফোনে অনেকের কথা হয়, অনেকে মেসেজ করে, এরকম প্রচুর আছে আমার পরিচিত। আপনি যদি তাদের পোর্টফোলিও দেখেন, আমি তাদের পোর্টফোলিও দেখে অবাক হয়ে যাই। মানে পোর্টফোলিওতে স্টক সিলেকশন করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, আমাদের যত রিটেল ইনভেস্টার আছে, বেশিরভাগ রিটেল ইনভেস্টার এভাবে স্টক সিলেকশন করে যে একটা স্টক মনে করেন টপ থেকে 40% 50% পড়ে গেল। ওরা দেখে একটা সেক্টরে কোন কোন স্টক এরকম আছে, যে স্টকগুলো 52 উইকস হাই থেকে 30%, 40%, 50% ওদের প্রাইস কম হয়ে গেছে আর কি। যত স্টক একটা সেক্টরে যত বেশি ডাউন হচ্ছে, একটা লিস্ট তৈরি করে না। তার মানে যে দুটো স্টক লাস্ট 1 বছরে সব থেকে বেশি শেয়ার প্রাইস ডাউন হয়েছে, তারা সেই স্টকগুলো সিলেক্ট করে। মানে স্টক সিলেক্ট করার একটাই ক্রাইটেরিয়া, যে কোন স্টক তার 52 হাই থেকে কতটা নিচে পড়ে গেছে। মানে এটা পুরো চার্ট দেখে নেয়। চার্ট দেখলে বোঝা যাচ্ছে যে এই সেক্টরের এই স্টক 52 হাই প্রাইস থেকে সব থেকে বেশি পড়ে গেছে নিচে। বেশিরভাগ রিটেল ইনভেস্টারের কিন্তু স্টক সিলেকশন করার ক্রাইটেরিয়া এটা, যে কোন স্টকের দামটা কত পড়ে গেছে লাস্ট 1 বছরে, এরা সেই সব স্টকগুলোকেই সিলেক্ট করে। তো বুঝতে পারছে মেন সমস্যাটা কোন জায়গাটা, এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। মানে স্টক সিলেকশনের মেন ক্রাইটেরিয়া হচ্ছে কোন স্টকটা কত বেশি সস্তায় পাওয়া যাচ্ছে, মানে টপ থেকে তার দামটা কত পড়ে গেছে। এবার একটু ভেবে দেখুন, এবার কোন স্টকগুলোকে আপনি সবসময় 50 উইক লোতে কোন স্টকগুলোর পাবেন প্রাইস, কোন স্টকগুলো সবসময় সস্তায় পাওয়া যাবে, টপ থেকে 40%, 50%, 60% ডাউন কোন স্টকগুলো হবে? অবভিয়াসলি যে স্টকগুলোর মধ্যে কোনো সেলস গ্রোথ নেই, বা যে স্টকগুলোর সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি কোয়ার্টার টু কোয়ার্টার কমে যাচ্ছে, যাদের ম্যানেজমেন্ট কলে গাইডেন্স কমিয়ে দিচ্ছে। বেশিরভাগ ইনভেস্টরের পোর্টফোলিওতে সেই সব স্টকগুলোই পড়ে আছে। এবারকে যেমন একটা কোম্পানির বিজনেস গ্রোথ চলে যায়, প্রতিটা কোয়ার্টার তার সেলস গ্রোথ কমে যাচ্ছে, প্রফিট গ্রোথ কমে যাচ্ছে, তখন কি হয়, ওই স্টক প্রাইসটা, ওই স্টকের প্রতি মার্কেটের যারা রিয়াল ইনভেস্টার আর কি, যারা বিগ মানি লাগায়, যারা শেয়ার মার্কেটে বড় পয়সা লাগাচ্ছে, এসব ইনভেস্টাররা অ্যানালাইসিস করে ইনভেস্ট করে, তাদের তো আর কোনো ইন্টারেস্ট থাকে না। যখন একটা কোম্পানির বিজনেস সমানে ডাউন হতে থাকে, সেলস গ্রোথ কমে যাচ্ছে, প্রফিট গ্রোথ কমে যাচ্ছে, তখন কি হয়, যারা অ্যাকচুয়াল রিয়াল ইনভেস্টার, যারা
স্টাডি করে, কনকল পড়ে, ট্রান্সক্রিপ্ট করে ইনভেস্ট করে, তাদের কি সেই কোম্পানির প্রতি ইন্টারেস্ট চলে যায়। তখন তারা স্টকটাকে ক্রমাগত কন্টিনিউয়াসলি সেল করতে থাকে। যখন এরা সেল করতে থাকে, এরা তো বড় পয়সা লাগাচ্ছে, তখন এই স্টকের প্রাইস অটোমেটিক কমতে থাকে। আর আমাদের মধ্যে যারা ছোট ছোট রিটেল ইনভেস্টর আছে, যারা হয়তো সামান্য পয়সা লাগাচ্ছে মার্কেটে, এদের কি হয়, এই স্টকটার প্রতি খুব ইন্টারেস্ট চলে আসে। মানে একটা স্টক সমানে কমে যাচ্ছে, 500 টাকা থেকে 400 টাকা হয়ে গেল, 400 টাকা থেকে 300 টাকা হয়ে গেল, ওই স্টকটা কিন্তু রিটেল ইনভেস্টরদের কাছে খুব প্রিয় স্টক হয়ে গেল। তার কারণটা কি, স্টকটার প্রাইস টু আর্নিং রেশিও কমে গেল, স্টকটা 52 উইকস একদম লো চলে এসছে, স্টকটা তাদের কাছে সস্তা মনে হচ্ছে, মানে ভ্যালু ইনভেস্টিং মনে হচ্ছে, আর সবাই এইভাবে এই স্টকগুলো কেনে। এটা একটা অদ্ভুত মানে মেন্টাল ব্যারিয়ার বলতে পারে। বেশিরভাগ ইনভেস্টারের পোর্টফোলিও দেখবেন, আমি একটা সেক্টর ওয়াইজ আপনাকে বোঝাচ্ছি, মনে করেন এফএমসিজি সেক্টর। বেশিরভাগ ইনভেস্টারের পোর্টফোলিও দেখে ভেক্টর ফুড রয়েছে, বরুণ বিভারেজ রয়েছে। তার কারণটা কি, কারণ ভেক্টর ফুড, বরুণ বিভারেজের এসব স্টকগুলো কি হয়েছে দেখবেন লাস্ট 1 বছর 2 বছর থেকে, মোটামুটি 1 বছর থেকে দেখবেন স্টকগুলো অনেক সস্তা হয়ে গেছে, মানে টপ থেকে অনেকটা পড়ে গেছে নিচে। বেশিরভাগ ইনভেস্টারের পোর্টফোলিওতে বরুণ বিভারেজ, ভেক্টর ফুড ঢুকে গেছে। আচ্ছা, মনোরমা ইন্ডাস্ট্রিজ নেই। কারণটা কি, কারণ মনোরমা ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রাইস দেখুন একদম 52 উইকস হাইয়ের কাছাকাছি, টপের কাছাকাছি। মনোরমা ইন্ডাস্ট্রিজের শেয়ারটা 52 উইকস হাইয়ের কাছাকাছি সবসময় লাস্ট 1 বছর থেকে। আর বরুণ বিভারেজ, ভেক্টর ফুড কি হয়েছে, শেয়ার প্রাইসটা ক্রমাগত পড়ে যাচ্ছে। এই যে রিটেল ইনভেস্টররা কি করছে, এদের কিন্তু ইন্টারেস্ট মনোরমার প্রতি নেই, এদের ইন্টারেস্ট হচ্ছে বরুণ বিভারেজ, ভেক্টর ফুড, বিকাজি ফুড, মানে এসব কোম্পানিতে গ্রোথ চলে গেছে, যাদের সেলস গ্রোথ কন্টিনিউ কমে যাচ্ছে, ম্যানেজমেন্ট কোনো গাইডেন্সই দিচ্ছে না, সিঙ্গেল ডিজিট গ্রোথ করছে বা 10%, 12% সেলস গ্রোথ করছে। যে বরুণ বিভারেজ জায়গায় কত করতো গ্রোথ, 25%, 30%, তার এখন সেলস গ্রোথ কত হয়েছে, 14%, 15%। এবার সেলস গ্রোথ কমে যাতে কি হচ্ছে, মার্কেটের স্টকটার প্রতি ইন্টারেস্ট চলে যাচ্ছে, আর আমাদের রিটেল ইনভেস্টররা সেই স্টকগুলো সমানে কিনে যাচ্ছে। যত ওদের প্রাইস কমে যাচ্ছে, দাম সমানে স্টকগুলো কিনে যাচ্ছে। অথচ দেখুন যেই কোম্পানিগুলো কন্টিনিউ সেলস গ্রোথ বেড়ে যাচ্ছে, ম্যানেজমেন্ট গাইডেন্স বাড়াচ্ছে, সেই স্টকের প্রতি কিন্তু রিটেল ইনভেস্টরের ইন্টারেস্ট নেই। মনোরমা ইন্ডাস্ট্রিজের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কারণ মনোরমা ইন্ডাস্ট্রিজের শেয়ারটা কি সবসময় 52 উইকস হাই থাকে, কোন সময় সস্তায় পাওয়া যায় না, মানে 52 উইকস লোয়ে কোনো সময় পাওয়া যাচ্ছে না। তার কারণটা কি, কারণ ওই স্টকটার প্রতি মার্কেটের ইন্টারেস্ট আছে, কারণ স্টকটা ক্রমাগত 50%, 60% সেলস গ্রোথ বাড়াচ্ছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, সেলস গ্রোথের গাইডেন্স বাড়াচ্ছে, যার ফলে ওই স্টকটা তো কোনো সস্তায় পাওয়া যাবে না, সবসময় এটাকে আপনাকে 52 উইকস হাই দিয়ে নিতে হবে। আর যে স্টকগুলো আপনি 52 উইক লোয়ে পাচ্ছেন, সেই স্টকগুলো অ্যাকচুয়ালি ওদের সেলস গ্রোথ চলে গেছে। যেমন ট্রেন্ডকে দেখুন, 2024-এ পর ট্রেন্ডের কি হয়েছে, 8,000 টাকার শেয়ার 4,000 টাকা চলে এসছে। এমন কি হচ্ছে, রিটেল ইনভেস্টরদের কাছে এটাকে ভ্যালু ইনভেস্টিং মনে হচ্ছে, 8,000 টাকার মাল আমি 4,000 টাকায় পাচ্ছি, কত সস্তায় পেয়ে যাচ্ছি। এবার যদি 8,000 টাকা যায়, তাহলে আমার ডাবল ইনকাম হয়ে যাবে, 2x হয়ে যাবে শেয়ার প্রাইস। কিন্তু এরা এটা রিসার্চ করছে না, ট্রেন্ডের দামটা কেন কমছে। ট্রেন্ড লাস্ট 1 বছরে 8,000 টাকার থেকে 4,000 টাকা কি করে হলো, তার কারণটা হচ্ছে ট্রেন্ডের সেলস গ্রোথ চলে গেছে। যে ট্রেন্ড একসময় 50%, 60% করে সেলস গ্রোথ করতো, এখন ট্রেন্ডের সেলস গ্রোথ কমতে কমতে চলে এসেছে 16-17%। যার ফলে কি, শেয়ার মার্কেটে যারা বিগ মানি লাগায়, যারা বিগ মানি ইনভেস্ট করে, তাদের ইন্টারেস্ট চলে গেছে ট্রেন্ডের প্রতি। যার ফলে কি, ট্রেন্ডের সেটা এখন কন্টিনিউসলি ট্রেন্ডের 8,000 থেকে 7,000, 7,000 থেকে 6,000, 6,000 থেকে 5,000, এখন মানে 4,500 আছে। এইসব স্টকগুলো কি করছে, রিটেল ইনভেস্টররা নিয়ে বসে আছে। মানে স্টক সিলেকশনের মেন ক্রাইটেরিয়া দাঁড়িয়েছে কোন স্টকটা কত বেশি সস্তায় পাওয়া যাচ্ছে, মানে টপ থেকে যে স্টক যত বেশি দাম পড়ে যাচ্ছে, রিটেল ইনভেস্টররা সমানে সেই স্টকগুলো নিয়ে যাচ্ছে। আপনি দেখবেন মনোরমা ইন্ডাস্ট্রিজ কত হচ্ছে শেয়ার হোল্ডার, 30,000, 35,000, 40,000 শেয়ার হোল্ডার আছে। ট্রেন্ডে দেখুন 2 লক্ষ 3 লক্ষ শেয়ার হোল্ডার, প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন। বরুণ বিভারেজে দেখুন লক্ষ লক্ষ শেয়ার হোল্ডার, অথচ মনোরমা ইন্ডাস্ট্রিজে নেই। অথচ বরুণ বিভারেজের সেলস গ্রোথ সমানে কমে যাচ্ছে, আর মনোরমার সেলস গ্রোথ সমানে বেড়ে যাচ্ছে। সেম রিটেল সেক্টর। ট্রেন্ডের দেখুন, ট্রেন্ডের শেয়ার আধা হয়ে গেছে লাস্ট 1 বছরে। তার কারণটা কি, ওটার সেলস গ্রোথ চলে গেছে, আর সমানে রিটেল ইনভেস্টরে সেটা নিয়েই যাচ্ছে। ট্রেন্ডে দেখুন লক্ষ লক্ষ শেয়ার হোল্ডার। উল্টো দিকে রিটেল সেক্টর ভিটু রিটেলকে দেখেন, লাস্ট 1 বছর 1-1.5 বছরে ভিটু রিটেল কি দিয়ে দিয়েছে, মাল্টিপ্যাকার হয়ে গেছে। লাস্ট 1.5 থেকে 2 বছরে ভিটু রিটেল প্রায়
5x 6x মানে 10x হয়ে গেছে বা 2-3 বছরে রিটার্ন। অতএব ভিটিরিটেলে দেখুন ইনভেস্টরের সংখ্যা খুবই কম, শেয়ার হোল্ডারের সংখ্যা। তার কারণটা কি? ভিটিরিটেলতে আপনি কোন সময় 52 উইকস লোতে পাবেন না, সবসময় আপনাকে নিতে হবে 52 উইকস হাই, মানে সবসময় হাই প্রাইস। কারণটা কি? কারণ ভিটিরিটেল লাস্ট 2 বছর থেকে কন্টিনিউ 50%, 60%, 70% সেল গ্রোথ করে যাচ্ছে। তাহলে মার্কেটের ইন্ডেক্স বেড়ে গেছে ভিটিরিটেলের প্রতি, যা বলে ভিটিরিটেলের শেয়ার সমানে বিগ মানি বেশি কোথায় যাচ্ছে? ভিটিরিটেলে যাচ্ছে। যে অ্যাকচুয়াল রিয়াল ইনভেস্টর যারা অ্যানালাইসিস করে স্টক নেয়, তারা তো বেশি টাকা লাগাচ্ছে, ওদের টাকা কোথায় যাচ্ছে? ভিটিরিটেলে যাচ্ছে। যার ফলে ভিটিরিটেল কি হচ্ছে, দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছরে দেখবেন কোন সময় 52 উইকস লোই পাবেন না, আপনি সবসময় 52 উইকস হাই পাবেন। আর ট্রেন্ড কি হচ্ছে? ট্রেন্ডের প্রতি মার্কেটে কোনো ডিমান্ড নেই, ট্রেন্ড সবসময় পাওয়া যাচ্ছে এখন কোথায়? 52 উইকস লো। আর আমাদের রিটেল ইনভেস্টর কি খুঁজে? কোন স্টকটা 52 উইকস লোতে পাওয়া যায়। এটা হচ্ছে সব থেকে বড় ব্লান্ডার। সেম আপনি যদি হাউজিং ফিনান্সে দেখেন, ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট ফিনান্স, বেশিরভাগ রিটেল ইনভেস্টরের পোর্টফোলিওতে পাবেন না। রিটেল ইনভেস্টরের পোর্টফোলিওতে কি পাবেন? LIC হাউজিং ফিনান্স, রেপকো হোম ফিনান্স। তার কারণটা কি? মানে এই স্টকগুলো একদম 52 উইকস লো এর কাছাকাছি আছে, মানে এদের দেখেন প্রাইস টু বুক 1 বা 1 এর কাছাকাছি, মানে একদম সস্তার ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। আপনি যদি ইন্ডিয়া শেল্টার দেখুন, হোম ফার্স্ট দেখুন, এদের প্রাইস টু বুক কত? 3, 3.5, 4, মানে এরা ভ্যালুয়েশনটা হাই। এরা কিন্তু ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট নেবে না, কি নেবে? এরা নেবে রেপকো হোম ফিনান্স নেবে, LIC হাউজিং ফিনান্স নেবে, সস্তায় পাচ্ছে এরা। দেখুন না, আপনি ইন্ডিয়া শেল্টারে কত আছে শেয়ার হোল্ডারের সংখ্যা? 40,000, 50,000, 60,000। আর রেপকোতে দেখুন প্রায় 1.5 লক্ষ। সে হোম ফার্স্টও তাই দেখবেন, 60,000, 70,000 শেয়ার হোল্ডার। আর LIC হাউজিং ফিনান্সে দেখুন প্রায় 2 লক্ষ শেয়ার হোল্ডার। অথচ দেখুন ইন্ডিয়া শেল্টার লাস্ট 2 বছর থেকে 30%, 35% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে, 35%, 40% করে প্রফিট গ্রোথ করে যাচ্ছে। হোম ফার্স্ট কোথায়? 25%, 30% করে সেলস গ্রোথ, লোন বুক গ্রোথ করে যাচ্ছে, 30%, 35% করে প্রফিট বুক গ্রোথ করে যাচ্ছে। কিন্তু এখানে রিটেল ইনভেস্টর ইন্টারেস্ট নেই। রিটেল ইনভেস্টর ইন্টারেস্ট হচ্ছে রেপকো হোম ফিনান্স, যেখানে কোনো গ্রোথ নেই, 2%, 4%, 5% লোন বুক গ্রোথ হচ্ছে। LIC হাউজিং ফিনান্সের কোনো গ্রোথ নেই, অথচ রিটেল ইনভেস্টর সমানে সেই স্টকগুলো নিয়ে যাচ্ছে, LIC হাউজিং ফিনান্স, রেপকো হোম ফিনান্স। তার কারণ এগুলো ওরা সস্তা পাচ্ছে, মানে সস্তার প্রাইসটি বুকে পাচ্ছে, 52 উইকস লোতে পাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এই সমস্যাটা হচ্ছে, মেন সমস্যাটা হচ্ছে আমাদের মেন্টাল প্রবলেম। আমরা সস্তার মাল খুঁজছি, ভালো মাল খুঁজছি না। মানে যেই কোম্পানিটা লাগাতার বিজনেস করে যাচ্ছে, 30%, 40%, 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, কলে গাইডেন্স বাড়াচ্ছে, আমরা সেই স্টকগুলো নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ সেই স্টকগুলো আমার কাছে মনে হচ্ছে প্রাইসটা খুব হাই, সবসময় 52 উইকস হাই থাকে। আমরা কোন স্টকগুলো নিচ্ছি? যে স্টকগুলো আমরা 52 উইকস লোয়ে পাচ্ছি, সস্তা ভ্যালুয়েশনে পাচ্ছি, টপ থেকে 40%, 50% দাম কমে গেছে, আমরা সেই স্টকগুলোকে সিলেকশন করছি। সেই স্টকগুলো কেন দাম কমে গেছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি না। মানে আমরা ভালো বিজনেস ছেড়ে খারাপ বিজনেসটাকে আমরা সিলেকশন করছি। এটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক। স্টক সবসময় সিলেকশন করা উচিত অ্যাকর্ডিং টু বিজনেস, অ্যাকর্ডিং টু প্রাইস না। একটা স্টকের প্রাইস কত পার্সেন্ট বাড়লো আর কত পার্সেন্ট কমলো, আমি সেই দিকে স্টক সিলেকশন করব। টোটালি মিস্টেক। স্টক সিলেকশন হওয়া উচিত কোম্পানির বিজনেস গ্রোথ কার কতটা বাড়ছে সেটা দেখ। আপনি লাস্ট 3 বছরে দেখুন যত শেয়ার মানে জবরদস্ত রিটার্ন দিয়েছে, কারা দিয়েছে? কল্যাণ জুয়েলারি সেক্টরে। তার কারণটা কি? টাইটান সেলস গ্রোথ করে 20%, 18% করে লাস্ট 3 বছর এভারেজ। আর কল্যাণকে দেখুন 35%, 40% সেলস গ্রোথ করে গেছে। যার ফলে কি হয়েছে? 22 থেকে 25 দেখুন কল্যাণের শেয়ার প্রায় 60-70 টাকা থেকে এখন 500 টাকা চলে আসছে, মানে অলমোস্ট 10x রিটার্ন। টাইটানকে দেখুন লাস্ট 3 বছর নো রিটার্ন। অর্থাৎ আপনি যদি ফান্ডামেন্টালি দেখেন সবকিছু কিন্তু টাইটানের বেটার, যেহেতু টাইটানের সেলস গ্রোথ কমে গেছে। এই জায়গাটা কল্যাণ দেখুন কন্টিনিউ 30%, 35% সেলস গ্রোথ করে গেছে, কিন্তু কল্যাণের শেয়ার কিন্তু 3 বছর পরে 10x হয়ে গেছে। টাইটানের দেখুন শেয়ার প্রাইসে কোনো চেঞ্জ নেই লাস্ট 3 বছর, একই লেভেলে পড়ে আছে। প্রত্যেকটা সেক্টরে দেখুন, রিটেল সেক্টরে দেখুন ট্রেন্ডকে দেখুন লাস্ট 1 বছরে 8,000 টাকার শেয়ার চলে এসেছে 4,000 টাকা। আর ভিটু রিটেলকে দেখুন, ভিটু রিটেল যেখানে শেয়ার হোল্ডার মানে রিটেল ইনভেস্টারের পার্টিসিপেন্টই নেই, ভিটু রিটেলকে দেখুন লাস্ট 1 বছরে প্রায় ডাবলের বেশি হয়ে গেছে শেয়ার। তার কারণটা কি? কারণ ভিটু রিটেলের
50% 60% সেলস গ্রোথ করে যাচ্ছে। আর ট্রেন্ডের কি হচ্ছে, গ্রোথটা সেলস গ্রোথ 60% থেকে কমে কমে এখন 17% 80% হয়ে গেছে। বুঝতে যাচ্ছে আমাদের রিটেল ইনভেস্টের সমস্যা কোন জায়গাটা। আমরা সবসময় 50 স্টকগুলোকে নিচ্ছি যাদের সেলস গ্রোথ চলে গেছে, প্রফিট গ্রোথ চলে গেছে, শুধু আমরা এটা দেখে নিচ্ছি যে স্টকটা টপ থেকে অনেকটা প্রাইসটা সস্তা হয়ে গেছে, 40% 30% সস্তা স্টকটা পাচ্ছি। আর ওই স্টকগুলো নিয়ে আমরা বছরের পর বসে গেছে। এশিয়ান পেন্টের সেলস গ্রোথ চলে গেছে, দেখুন এশিয়ান পেন্টে দেখুন রিটেল ইনভেস্টার পার্টিসিপেন্ট দেখুন হিউজ পার্টিসিপেন্ট আরো বেড়ে গেছে। তার কারণ কি, যেহেতু এশিয়ান পেন্টের 2 বছর 3 বছর থেকে সেলস গ্রোথ চলে গেছে, এদের স্টকের কোনো মুভমেন্ট হচ্ছে না, ধীরে 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 স্টক প্রাইস চলে আসছে নিচের দিকে, মানে টপ থেকে 30% 40% সস্তায় পেয়ে যাচ্ছে। এই যে রিটেল ইনভেস্টাররা সমান এশিয়ান পেন্টে ভরে যাচ্ছে, যত সস্তা হচ্ছে তত এদের কি হচ্ছে, মাল কিনে যাচ্ছে, যত সস্তা হচ্ছে তত মাল কিনে যাচ্ছে। মানে পুরো মানে এর থেকে বাজে ইনভেস্টিং পলিসি কিছু নেই। আমাদের কি করতে, আমাদের বিজনেসকে রিওয়ার্ড করতে হবে। শেয়ার প্রাইস দেখে লাভ নাই যে 52 উইকস হাই আছে না 52 উইকস লোয়ে আছে। যেই কোম্পানিটা সেক্টরের মধ্যে হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, আপনাকে তাকে সবসময় 52 উইকস হাই নিতে হবে, কারণ ওই স্টকটা সবসময় 52 উইকস হাই থাকবে, তার প্রতি মার্কেট ডিমান্ড থাকবে, সবসময় আপনাকে ওই স্টকটা নিতে হবে, আর ওই স্টকটাই আপনাকে পয়সা বানিয়ে দেবে। আর যে স্টকগুলো 52 উইকস লোয়ে পড়ে আছে, নিশ্চয়ই তার কারণ আছে। কারণটা দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে কোম্পানিগুলোর সেলস গ্রোথ চলে গেছে, এই জন্য মার্কেটের কাছে সেই স্টকটার প্রতি ইন্টারেস্ট চলে গেছে, যার ফলে স্টকগুলো সবসময় 52 উইকস লোয়েই পড়ে থাকে। আর আপনারা কি করছেন, স্টকগুলো নিয়ে বসে আছে। এই জায়গাটা কিন্তু আমাদেরকে কারেকশন করতে হবে, সবসময় গ্রোথের পিছনে ছুটতে হবে। যে স্টকটা সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, আমাদেরকে তার পিছনেই ছুটতে হবে। এই সব থেকে নাম্বার 1 মিস্টেক হচ্ছে এটা। আর নাম্বার 2 মিস্টেক হচ্ছে, এটা আরো বড় মিস্টেক। একজন ইনভেস্টার সেটা আগে কোনো অ্যানালাইসিস করতো না, ভুলভাল কিছু স্টক নিয়ে সস্তায় পেয়েছে, এটাকে যেরকম বললাম, মানে এটা রিটেল ইনভেস্টারের মেন্টালিটি। সস্তা স্টকটা নিয়ে গেল, যেসব স্টকের প্রাইস হয়তো টপ থেকে 30% 40% 50% পড়ে গেছে, সেই স্টকগুলোকে নিয়ে নিল। এবার সে অ্যানালাইসিস করছে, কনকল করে সে বুঝতে পারলো না এই স্টকটা না আমার ভুল হয়েছে। আমি এক্সাম্পল দিয়ে বলছি যে আমার ট্রেনটা না ভুল হয়েছে। আমি যখন ট্রেনটা হয়তো 8,000 থেকে 6,000 টাকা ছিল, তখন আমি ট্রেনটা নিয়ে নিলাম সস্তা দেখে, 8,000 টাকা মানে আমি 6,000 টাকায় পাচ্ছি, এই বুঝে আমি ট্রেনটা পোর্টফোলিওতে নিয়ে গেলাম। তখন তো আমি অ্যানালাইসিস করতাম না, কিন্তু এখন আমি অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করার পরে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি ট্রেন্টের শেয়ারটা কেন দাম পড়ে যাচ্ছে, তার কারণ ট্রেন্টের সেলস গ্রোথ চলে গেছে। আর ওই সেক্টরে দেখুন ভিটু রিটেলকে দেখুন, ভিটু রিটেলের শেয়ার প্রাইস সমানে বেড়ে যাচ্ছে, 1300 থেকে 1500, 1500 থেকে 1800, এখন প্রায় 2300 টাকা হয়ে গেছে। তার কারণটা কি, ভিটু রিটেল কন্টিনিউ সেলস গ্রোথ করে যাচ্ছে। এটা আমি জেনে গেলাম এখন। তাহলে আমার কাজটা কি হবে, ট্রেন থেকে সমস্ত পয়সাটাকে ট্রেনটের শেয়ারটাকে সেল করে তার পুরো পয়সাটা কোথায় লাগাবো, আমি ভিটু রিটেলে লাগাবো। কিন্তু আমি করতে পারছি না, কেন, সমস্যাটা কি হচ্ছে, আমি কেন করতে পারছি না, কারণ ভিটু রিটেল আমি যে ট্রেনটা নিয়েছি, ট্রেনটের শেয়ারে এখন আমার প্রায় 20 থেকে 25% লস হচ্ছে। এটা অনেকের প্রবলেম, দাদা আমি ফেসে গেছি, ট্রেন শেয়ারটা নিয়ে ফেসে গেছি, বা বোরন বিভারেজ নিয়ে ফেসে গেছি, বা কেপিআইটি টেকনোলজি নিয়ে ফেসে গেছি। এইসব শেয়ার নিয়ে এখন বুঝতে পারছে শেয়ারটা না ভুল হয়েছে, অথচ বেচতে পারছে না। তার কারণ হচ্ছে যে কেউ 20% লসে আছে শেয়ারটা নিয়ে, কেউ 30% লসে আছে। সব থেকে বড় এটা আরো বেশি মেন্টাল প্রবলেম। আপনি 20% 25% ভাবছেন যে আমি এখন স্টকটা বেচে দেই, আমার ইনভেস্টাররা ওয়েট করছে এই স্টকটা কখন আবার বাইং প্রাইসে আসবে তখন বিক্রি করবো। মানে 20% আমার লসে আছে, যখন 20% লসটা মেকআপ হবে, আমি যেই দামে কিনেছি সেই দামে ট্রেন চলে আসবে, তখন আমি ট্রেনটাকে ছেড়ে দেবো। ততদিন ভিটু রিটেল লাস্ট 2 বছরে দেখেন ভিটু রিটেল 10x হয়ে গেছে, 200-250 টাকার শেয়ার 2,500 টাকা হয়ে গেছে। আপনি 20% পয়সা বাঁচানোর চেষ্টা করছেন, অথচ এদিকে আপনি কি বড় র্যালি মিস করলেন, একটা 10x শেয়ারকে আপনি মিস করে দিলেন। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই জায়গাটা। আপনি বরুণ বিভাজনে বসে আছেন, যখন আপনি নিয়েছেন তখন তো আপনি অ্যানালাইসিস করতেন না, এখন আপনি অ্যানালাইসিস করছেন, জেনে গেছেন যে বরুণ বিভাজের সমস্যাটা কি হচ্ছে, এদের সেলস গ্রোথ চলে গেছে, ডিমান্ড চলে গেছে, যার ফলে কি হচ্ছে বরুণ বিভাজের শেয়ার কমতে 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 কত 450 470 টাকা চলে এসছে। আপনার হয়তো 25% লস হচ্ছে, এখন আপনি 25% লসে আছেন বরুণ বিভাজে, কিন্তু আপনি বরুণ বিক্রি করছেন না। আপনি যাচ্ছেন আপনার বরুণ বিভাজের যে বাইং প্রাইসটা ছিল
সে বাইং প্রসেসে আসবে, তারপরে আপনি শেয়ারটাকে বাঁচবেন। আপনি কি করে আপনি শিওর কি করে হচ্ছেন যে বরুণ বেভারেজ আপনার বাইং প্লেসে আসবে? নাও তো আসতে পারে, কারণ কোম্পানির সেলস গ্রোথ কমে গেছে। যতক্ষণ পর্যন্ত বরুণ বেভারেজ আগের সেলস গ্রোথ না আসবে, ততক্ষণ পর্যন্ত বরুণ বেভারেজ আর বাইং প্রেশার আসবে না। এবার আপনি বরুণ বেভারেজ ভাবছেন এবার, যেহেতু আপনার 20% লসে আছেন বা 25% লসে আছেন, যতক্ষণ পর্যন্ত লসটা মেকআপ না হবে, মানে শেয়ারটা আপনার বাইং প্রেশার না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি স্টকটা বিক্রি করবেন। এই 20% বাঁচানোর চক্করে আপনার চোখের সামনে দিয়ে মনোরমা ইন্ডাস্ট্রিজ লাস্ট 1 থেকে 1.5 বছরে 4x 5x হয়ে গেছে। 20% বাঁচানোর চক্করে আপনার মনোরমা ইন্ডাস্ট্রিজ যখন 5x হয়ে গেল, অথচ আপনি র্যালিটাকে এনজয় করতে পারলেন। এটা হচ্ছে রিটেল ইনভেস্টরের সব থেকে বড় সমস্যা। আপনি আগে অ্যানালিসিস করতেন না, মিস্টেক করেছিলেন, এখন আপনি অ্যানালিসিস করেও মিস্টেক করেছেন। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আমাদের একটা কাজই করতে হবে, যখন আমি বুঝে গেলাম যে আমার এই কোম্পানিটা বা স্টকটা পোর্টফোলিওতে নেওয়া মিস্টেক হয়েছে, আমাকে তার পরের দিন সকালে উঠে 9:15 বাজবে, সঙ্গে সঙ্গে আমাকে সেই স্টকটাকে পোর্টফোলিও থেকে আউট করতে, পরিষ্কার করতে হয় পোর্টফোলিওটাকে, করে আমাকে ওই সেক্টরে যে হাইয়েস্ট সেলস গ্রোথ করছে সেই স্টকটাকে আমার পোর্টফোলিওতে নিতে হবে। তার প্রাইস কি আছে, 52 হাই আছে না 52 লোয়ে আছে, এটা কিন্তু চিন্তা করলে হবে। তাহলে বোঝা গেল নাম্বার 2 মিস্টেক। নাম্বার 1 মিস্টেক হচ্ছে রং স্টক সিলেকশন প্রসেস, শেয়ার প্রাইসের দাম দেখে আমরা স্টক সিলেকশন করছি। আর নাম্বার 2 কি, আমি ভুল বুঝার পরও আমি স্টকটা সেল করছি। আমি 20% 25% লস আমি সহ্য করতে পারছি না। যদি লসটা আমি সহ্য করতে পারতাম, তাহলে হয়তো আমি 5x 10x এর র্যালি আমি এনজয় করতে পারতাম। এই 1 নম্বর থেকে 2 নম্বর ভুলটা আরো ডেঞ্জারাস। আর 3 নম্বর যেটা সব থেকে বড় মিস্টেক করে, আমি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স আমি দেখলাম, মানে বেশিরভাগ আমাদের ইনভেস্টাররা, সেটা হচ্ছে আমরা না কেউ যখন কোনো ছোট কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি দুর্দান্ত রেজাল্ট করছে, পিপিটি পড়ে বা কনকল পড়ে দেখলাম কোম্পানির গাইডেন্সও দুর্দান্ত আছে, প্রোডাক্টের ডিমান্ড দুর্দান্ত আছে, হয়তো লাস্ট 2 কোয়ার্টার থেকে 50%, 60%, 100% সেল করছে, তখন আমরা সেই স্টকটাকে সিলেকশন করি না। তখন আমরা কি করি, স্টকটার ফান্ডামেন্টাল থাকা শুরু করি, অ্যানালাইসিস করি। এত বেশি ভিতরে ঢুকে অ্যানালাইসিস করি আমরা, যারা 500-600 কোটি টাকার কোম্পানি, মার্কেট ক্যাপার কোম্পানি, সেই কোম্পানিতে আমরা কি দেখি যে এর তো এফআইআই হোল্ডিং কম, ডিআইআই হোল্ডিং কম, ডেট টু ইকুইটি রেশিও বেশি, প্রমোটারের প্রচুর শেয়ার হতে প্লেজ করা আছে ব্যাংকে, ক্যাশ ফ্লো নেগেটিভ, এসব দেখে আমরা সেই স্টকটাকে অ্যাভয়েড করি। আমরা ভাবি পরের কোয়ার্টার আবার দেখবো, পরের কোয়ার্টার সেম কোম্পানি আবার দেখো 70%, 80% সেলস গ্রোথ করলো, আমরা তখন ওই ফান্ডামেন্টাল দেখছি, ডেট টু ইকুইটি রেশিও বেশি, এফআইআই ডিআইআই হোল্ডিং নেই, ক্যাশ ফ্লো নেগেটিভ। আমরা কি করছি, আমরা স্টকটাকে নিচ্ছি না আর কি, দেখছি রেজাল্ট, দেখছি কনকল করছি, দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে, আমরা ওয়েট করছি যে কোম্পানির এই ফান্ডামেন্টালগুলো কখন স্ট্রং হবে। এই ওয়েট করতে করতে দেখা গেল ওই স্টকটা মানে 1 থেকে 1.5 বছরের মধ্যে হয়তো 100 টাকার স্টক 1000 টাকা হয়ে গেল, আর আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে যাচ্ছি। প্রবলেমটা বুঝতে পারছেন? আমরা একটা 200-300 কোটি টাকার কোম্পানি, 500 কোটি টাকার কোম্পানি বা 1000 কোটি টাকার কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, মাইক্রো ক্যাপ কোম্পানি, যে দুর্দান্ত বিজনেস করছে, দেখা গেলো স্টকটা 1 থেকে 1.5 বছরে প্রায় 5x 6x 10x হয়ে গেল, কিন্তু আমরা স্টকটাকে পোর্টফোলিওতে নিচ্ছি না, কারণ আমরা ওই স্টকটার তুলনা করছি ইনফোসিসের সাথে। ইনফোসিসের যে ফান্ডামেন্টাল আছে, প্রচুর ক্যাশ ফ্লো, মানে ক্যাশে প্রচুর টাকা পড়ে আছে, ক্যাশ ফ্লো পজিটিভ আছে, ডেট টু ইকুইটি রেশিও একদম কম, প্রমোটারের হোল্ডিং বেশি, এফআইআই ডিআইআই প্রচুর হোল্ডিং আছে, ওই স্টকগুলোর সাথে আমরা হাই গ্রোথ এই ছোট ছোট কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল তুলনা করছি। যার ফলে হচ্ছে আমরা নতুন কোনো বিজনেস, এই স্মল ক্যাপ কোম্পানিগুলোর যে মাল্টিপ্যাকার দিচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, সেই ফেসটাকে বেশিরভাগ রিটেল ইনভেস্টার এনজয় করতে পারে। তার কারণ হচ্ছে এরা স্টকটার উইকনেস করছে, স্টকটার মধ্যে কি কি মাইনাস পয়েন্ট আছে, ও স্টকটা তো নেওয়া যাবে না, এর মধ্যে প্রমোটারের 20% শেয়ার প্লেজ করা আছে। আর একটা ছোট কোম্পানি, সে গ্রোথ কি করে করবে? তাদের ছোট ইকুইটি, তাদের ইকুইটি খুব কম, তাকে তো গ্রোথ করতে গেলে আইদার ব্যাংক থেকে লোন নিতে হবে, ব্যাংক থেকে লোন নিলে কি তার ডেট টু ইকুইটি রেশিও বেড়ে যাবে, না সে কিছুটা ব্যাংক থেকে লোন নিতে হবে, সে কি করবে, নিজের কিছুটা ইকুইটি বা শেয়ার ব্যাংকে রেখে দিল, মর্টগেজে রেখে দিল, এটাকে বলে শেয়ার প্লেজ টাকা, ব্যাংকের শেয়ার প্লেজ করে কিছু টাকা আউট হলো ব্যাংক থেকে। আমার সময় প্রমোটার নিজের হোল্ডিং কমিয়ে দেয়, নিজের কিছুটা হোল্ডিং কমিয়ে কিছুটা শেয়ার বিক্রি করে দিল, কিউআইপি করলো,
এগুলো করলে কি হবে? এগুলো তো স্মল ক্যাপ কোম্পানির ক্যারেক্টার। ডেট টু ইকুইটি রেশিও বেশি থাকবে, প্রমোটারের শেয়ার প্লেজ করা থাকবে, ক্যাশ ফ্লো নেগেটিভ থাকবে, কেন তো যা বিজনেস করছে সেটা আবার ইনভেস্ট করছে, তার ছোট কোম্পানি প্রচুর ডিমান্ড আছে, তার অনেক গ্রোথ স্কোপ আছে। এইসব কোম্পানিকে সিলেক্ট করতে কিন্তু এইসব ফান্ডামেন্টাল দূরে সরাতে হবে। গ্রোথটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোম্পানি কি চাচ্ছে করতে। আপনি কোনগুলো ঠিকঠাক করছেন না, অ্যানালিসিস করছেন, আপনি কি করছেন, ছোট স্মল ক্যাপ কোম্পানিকে স্টাডি করতে গিয়ে আপনি ইনফোসিস, এশিয়ান পেইন্টস, এইচডিএফসি ব্যাংক এদের ফান্ডামেন্টালের সঙ্গে তুলনা করছেন। এটা সব থেকে বড় মিস্টেক। একটা স্মল ক্যাপ কোম্পানি, তাকে তো গ্রোথ করতে হবে, তাকে নতুন প্ল্যান, ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতে হবে, তাকে অ্যাডভার্টাইজে প্রচুর খরচা করতে হবে, রিটেল কোম্পানির স্টোর বাড়াতে হবে, যার ফলে কি হয়, তাকে ব্যাংক থেকে ডেপ্ট করতে হবে, নিজের কিছু ইকুইটি ডাইলিউশন করতে হবে। সবসময় সব কোম্পানির ক্যাশ ফ্লো নেগেটিভ থাকবে, প্রমোটারকে ব্যাংকে কিছু শেয়ার প্লেজ রাখতে হবে। যখনই আমি বলছি, আমি যখনই কোনো একটা স্মল ক্যাপ কোম্পানি ভিডিও করি বা হাই গ্রোথ স্মল ক্যাপ কোম্পানি মানে লাগাতার দুর্দান্ত গ্রোথ করছে, ফিউচার্স প্রসপেক্ট সুপার, সঙ্গে সঙ্গে কেউ না কেউ কমেন্টস করে দেয় এর তো প্রমোটার হোল্ডিং কম, এইসবটা খুব রিস্ক, প্রমোটারের শেয়ার প্লেজ করা আছে, ক্যাশ ফ্লো নেগেটিভ, মানে অদ্ভুত কথাবার্তা। আপনি একটা স্মল ক্যাপ হাই গ্রোথ কোম্পানি খুঁজছেন, আর আপনি তার সঙ্গে তুলনা করছেন ইনফোসিসের, যে স্টকটা 3 বছর থেকে কোনো দিচ্ছে না রিটার্ন, এইচডিএফসি ব্যাংক 3 বছর থেকে নো রিটার্ন, হিন্দুস্তান ইউনিলিভার 3 বছর থেকে নো রিটার্ন, সব ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। ফান্ডামেন্টালি কিছু মার্কেটে কিছু যায় আসে না ভাই, তোমার ক্যাশ ফ্লো কত আছে, তোমার ডেট টু ইকুইটি কি আছে, মার্কেট থেকে গ্রোথ, তোমার বিজনেস গ্রোথ কিরকম চলছে, বা তার ফিউচারে কি গাইডেন্স দিচ্ছে। সবসময় স্মল ক্যাপ কোম্পানি যদি আপনাকে সিলেক্ট করতে লাগে, আপনি কোম্পানি গ্রোথ দেখুন, আর ভালো করে কনফার্মটা করেন কোম্পানি কি করতে যাচ্ছে। সব থেকে বড় মানে আমার সব থেকে বড় মিস্টেক, এর জন্য বেশিরভাগ রিটেল ইনভেস্টার কোনো মাল্টিব্যাগার স্টককে পোর্টফোলিও নিতেই পারে না। একটা মাল্টিব্যাগার স্টক নিতে হলে আপনাকে স্মল ক্যাপ কোম্পানি নিতে হবে, তার বিজনেসটা বুঝতে হবে, গ্রোথ, ডিমান্ড। স্মল ক্যাপ কোম্পানি এগুলো থাকবে, ডেট টু ইকুইটি রেশিও বেশি হবে, ক্যাশ ফ্লো নেগেটিভ থাকবে, প্রমোটারের শেয়ার প্লেজ করা থাকবে, এসব জিনিস আপনাকে বুঝতে হবে। এই তিনটে হচ্ছে আমাদের রিটেল ইনভেস্টমেন্টের সব থেকে বড় মিস্টেক। এক হচ্ছে ভুলভাল স্টক সিলেকশন, বিজনেস গ্রোথ না দেখে খালি দেখে শেয়ার প্রাইস, কোন স্টকের শেয়ারটা 50% ডাউনে আছে, 40% ডাউন আছে, এদিকে স্টক সিলেকশন করছে, এটা সব থেকে নাম্বার 1 মিস্টেক। নাম্বার 2 মিস্টেক কি, সবকিছু জানার পরও সে স্টকগুলোকে বিক্রি করছে না, 20% লসে আছে বা 25% লসে আছে। এই লসে চিন্তা করতে গিয়ে সে তার চোখের সামনে দিয়ে সব র্যালিগুলোকে মিস করছে। আর নাম্বার 3 হচ্ছে স্মল ক্যাপ স্টক, যখনই সে স্মল ক্যাপ স্টক স্টাডি করছে, সে চলে যাচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। মানে স্মল ক্যাপ আপনি গেলে কিছু পাবেন না, একটা স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোম্পানিতে আপনি এফআইআই হোল্ডিং পাবেন না, ডিআইআই হোল্ডিং পাবেন না, ক্যাশ ফ্লো নেগেটিভ থাকবে, প্রমোটারের শেয়ার প্লেজ করা থাকবে, এগুলো কিন্তু স্মল ক্যাপ কোম্পানির ক্যারেক্টার, এগুলো আপনাকে বুঝতে হবে। এই তিনটে জিনিস যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তিনটে মিস্টেক যদি আপনি কারেকশন করতে পারেন, এটা কিছু না, আসলে মেন্টাল মেকআপ, মানে আমাদের মেন্টালি স্ট্রং হতে হবে। এই তিনটে মিস্টেক থেকে আপনি দূরে থাকতে পারেন, আপনি কিন্তু শেয়ার মার্কেটে প্রচুর পয়সা ইনকাম করতে পারেন, দেখবেন আপনার পোর্টফোলিওতেও প্রচুর মাল্টিপ্লিকার তৈরি হবে। এই তিনটে মিস্টেক থেকে দূরে থাকুন। গ্রোথটাকে বুঝে বিজনেস অ্যানালাইসিস করুন, বিজনেসের গ্রোথটাকে প্রথমে বুঝতে হবে। কোম্পানির মার্কেট ক্যাপ ইম্পর্টেন্ট না, কোম্পানির গ্রোথটা খুব ইম্পর্টেন্ট। যখন কোনো কোম্পানির গ্রোথ চলে যায়, তখন তার ফান্ডামেন্টাল যত স্টকের ফান্ডামেন্টালি তার যতই স্ট্রং থাকুক, সেই স্টক চলবে না। যখন একটা কোম্পানি সেলস গ্রোথ করতে থাকে না, তখন সেই স্টক অবশ্যই পয়সা বানাবে। আজ পর্যন্ত শেয়ার মার্কেট এরকম হয়নি যে একটা স্টক লাগাতার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ করে যাচ্ছে, সে যত কোটি টাকার যত মার্কেট ক্যাপ ছোট থাক বড় থাক, যদি লাগাতার সে সেক্টর হায়ার সেলস গ্রোথ করতে থাকে, প্রফিট গ্রোথ করতে থাকে, সেই কোম্পানিটা পয়সা বানাবে। যার সেলস গ্রোথ চলে গেছে, কমে গেছে, প্রফিট গ্রোথ কমে গেছে, ম্যানেজমেন্ট গাইডেন্স বাড়াচ্ছে না, সেই স্টকের ফান্ডামেন্টাল যতই স্ট্রং থাকুক, সেই স্টক পয়সা বানাবে। বুঝে গেল আমাদের ইনভেস্টরদের তিনটে কি কমন মিস্টেক আছে, এই তিনটে মিস্টেক থেকে দূরে থাকুন, তাহলে আপনি অবশ্যই শেয়ার মার্কেট থেকে প্রচুর পয়সা বানাতে পারবেন। থ্যাংক ইউ।